মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনাকে ফেরত চেয়ে আবারও ভারতকে কূটনৈতিক পত্র দিয়েছে বাংলাদেশ। শেখ হাসিনার মামলার রায়ের অনুলিপি পাওয়ার পরই ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় সাজা পরোয়ানা পাঠাবে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। ভারত কি হাসিনাকে ফেরত দেবে? সোশ্যাল মিডিয়াতে যদিও অনেকে মজা করে বলতেছে ভারত হাসিনাকে ফেরত দিতে চায়। করছি যে ভারত বাংলাদেশের চুক্তির সম্মান দেখিয়ে শেখ হাসিনাকে গ্রেফতার করবেন এবং বাংলাদেশে প্রেরণ করবেন। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজকের আরো একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ দর্শক আপনাকে জানাই স্বাগতম। এবার হাসিনাকে ফেরাতে নতুন কৌশল অবলম্বন করেছেন ডক্টর ইউনূস। হ্যাঁ দর্শক, একের পর এক প্রথম, দ্বিতীয় এবং তিনটি চিঠি দেওয়ার পরও কিন্তু হাসিনাকে ফেরত দিচ্ছিল না ভারত, যার ফলে কিন্তু এবার নতুন কৌশল অর্থাৎ আন্তর্জাতিক মহলে কিন্তু ধর্ণা দিয়েছেন হাসিনাকে ফিরিয়ে আনতে ডক্টর ইউনূস। আর আপনারা তো জানেনই দর্শক, ডক্টর ইউনূসের হাত কত লম্বা এবং আন্তর্জাতিক নেতাদের সঙ্গে ডক্টর ইউনূসের সম্পর্কটা কেমন। আর যার ফলে এবার কিন্তু ধারণা করা যাচ্ছে মোদি কিন্তু এবার আর তার জায়গা থেকে সরতে পারবে না, অর্থাৎ আন্তর্জাতিক চাপে কিন্তু হাসিনাকে যে কোনো মূল্যে হোক ফিরিয়ে দিতে হবে কিন্তু বাংলাদেশের হাতে। তাছাড়া বাংলাদেশের সঙ্গে বন্দি বিনিময় যে চুক্তিটি রয়েছে সেটাও কিন্তু লঙ্ঘন করেছে এই নরেন্দ্র মোদি। আর তাই কিন্তু ডক্টর ইউনূস কিন্তু বড় একটা সুযোগ পেয়েছে হাসিনাকে ফেরত আনতে। তবে আন্তর্জাতিক মহলে কি পরিকল্পনাটা বাস্তবায়ন করছেন ডক্টর ইউনূস হাসিনাকে ফেরাতে, সেটাই এখন জানার বিষয়। আর সেটার বিস্তারিত নিয়ে কিন্তু আপনাদের মাঝে আজকে আমরা হাজির হয়েছি দর্শক। সেটার বিস্তারিতই কিন্তু আজকে আপনাদের একেবারে প্রমাণ সহ দেখাবো আমরা। তার জন্য আপনাকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে, তবে কিন্তু আজকের এই খুবই গুরুত্বপূর্ণ নিউজটির বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন। তাই চলুন বন্ধুরা, আর এখানে কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু নষ্ট না করে শুরুতে সেই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি আপনাদেরকে আগে দেখিয়ে নিয়ে আসি। ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অঙ্গনে নেমেছে অস্থিরতার ছায়া। ১.৫ বছরের বেশি সময় ধরে দিল্লির অজ্ঞাত স্থানে অবস্থান করলেও তার ফাঁসির রায় ঘোষণার পর পরিস্থিতি নাটকীয়ভাবে পাল্টে গেছে। ভারত এখন স্পষ্টতই বিব্রত। ফাঁসির সাজাপ্রাপ্ত একজন আসামিকে দীর্ঘদিন আশ্রয় দিলে আন্তর্জাতিক মহলে যে প্রশ্ন উঠবে তা এড়াতে মরিয়া দিল্লির নীতি নির্ধারকরা। কূটনৈতিক সূত্রগুলো বলছে ভারত গোপনে খুঁজছে নিরাপদ বিকল্প আশ্রয়, যেখানে হাসিনাকে পাঠানো যেতে পারে কোনো ঝুঁকি ছাড়া। আলোচনায় এসেছে ৩ দেশের নাম, ফিজি, মরিশাস ও বেলারুশ। এর মধ্যে ফিজি ও মরিশাসই এখন ভারতের অগ্রাধিকার তালিকার শীর্ষে, কারণ দুই দেশই ভারতের ঘনিষ্ঠ এবং রাজনৈতিকভাবে তুলনামূলক নিরপেক্ষ। তবে যেখানেই পাঠানো হোক সেই দেশের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় বা প্রত্যর্পণ চুক্তি আছে কিনা এটিও এখন ভারতের বড় বিবেচ্য বিষয়। ফাঁসির রায় ঘোষণার পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও ঠান্ডা হয়ে গেছে। ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত, স্বাস্থ্য খাত প্রায় স্তব্ধ। বাংলাদেশি রোগী ও পর্যটক না থাকায় ভারতের চিকিৎসা ও পর্যটন খাতে নেমেছে ধস। রপ্তানি কমেছে চোখে পড়ার মতো। এই অর্থনৈতিক চাপও দিল্লিকে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করছে। গত সপ্তাহে দিল্লিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সফরের পর পরিস্থিতি আরও সরব হয়। যদিও অজিত দোভাল সরাসরি কোনো প্রতিশ্রুতি দেননি, তবে ইঙ্গিত দিয়েছেন পরিস্থিতি সহজ নয়। অন্যদিকে বাংলাদেশ সরকার ইতিমধ্যে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানিয়েছে। প্রয়োজনে আবারও পাঠানো হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এদিকে ভারতের ভেতরেই এখন প্রশ্ন, দালাই লামার মতো নির্বাসিত নেতা নয়, মানবতা বিরোধী অপরাধের দণ্ডিত একজন ব্যক্তিকে দেশে রাখা কতটা যৌক্তিক। তাই দিল্লির আলোচনায় এখন সবচেয়ে আলোচিত শব্দ রিলোকেশন। আর সেই রিলোকেশনের সম্ভাব্য গন্তব্য ফিজি কিংবা মরিশাস। দিল্লির অস্বস্তি এখন পরিণতির পথে, আর হাসিনার ভবিষ্যৎ তা ঠিক করবে ভারতীয় নীতি নির্ধারকদের পরবর্তী সিদ্ধান্ত। বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে প্রত্যর্পণ চেয়ে চিঠি লিখেছেন, কিন্তু এখানে কিছু আইনত জটিলতা আছে। সেটি হলো যে আইনটি কিন্তু চুক্তিটা কিন্তু বন্দি প্রত্যর্পণ চুক্তি, অর্থাৎ শেখ হাসিনাকে ভারতে বন্দী হতে হবে, যেটা আমরা এখনো জানি যে উনি কিন্তু এখনো ভারতে বন্দী হিসাবে নেই, উনি ভারতে একজন স্বাধীন হিসাবেই বসবাস করছেন। তো পররাষ্ট্র মন্ত্রণালয় যে চিঠিটা দিয়েছেন সেটির কার্যকারিতা যদি আমরা দেখতে চাই, সেটি হলো ভারত উনাকে এখন বন্দী করবেন এবং বাংলাদেশে ওনাকে বন্দী হিসাবে প্রেরণ করবেন, যেটা আমরা এর আগেও দেখেছি, অনুপ চাটিয়া সহ আরো কয়েকটি উদাহরণ আছে। এবং আমরা আশা করছি যে ভারত বাংলাদেশের চুক্তির সম্মান দেখিয়ে এবং প্রতিবেশী রাষ্ট্রের প্রতি তার বন্ধুত্ব সুলভ আচরণের প্রমাণ দেখিয়ে শেখ হাসিনাকে গ্রেফতার করবেন এবং বাংলাদেশে প্রেরণ করবেন। তবে একটা জিনিস সবারই জানা, যে এই সকল আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক চুক্তিগুলো কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে এগুলো এক্সিকিউশনের ব্যাপারে। কেউ যদি এই চুক্তি ভঙ্গ করেন তাহলে তাকে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় না। এটি আন্তর্জাতিক আইনের প্রয়োগ, আন্তর্জাতিক আদালতের ব্যাপারেও এর একই কথা। এই জন্য আমাদের এই ডোমেস্টিক ট্রাইব্যুনালের মামলা চলাকালীন অবস্থায় অনেকেই প্রশ্ন উঠেছিল যে আইসিসিতে এই মামলাটি পাঠানোর জন্য।
কিন্তু আইসিসি দেখেন এর আগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, এর কিন্তু আলটিমেটলি কোনো এক্সিকিউশন নেই। এই জন্য যদি দেশীয় ডোমেস্টিক ট্রাইব্যুনাল থাকে এবং দেশে প্রচলিত আইন থাকে, তাহলে দেশীয় আইনেই বিচার করাটাই কিন্তু শ্রেয়। এটা আমরা এখানেও প্রমাণ পেলাম না, কিন্তু আমি দেখেছি যে তিনি বলেছেন যে প্রয়োজনে তিনি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যাওয়ার জন্য প্রস্তুত আছেন। তো সেই রকম যদি পরিস্থিতি হয় এবং তিনি যদি প্রস্তুত থাকেন, তাহলে কিন্তু বাংলাদেশ এই সুযোগটা নিতে পারে। কারণ বিদ্যমান পরিস্থিতিতে যেখানে ভারতের একটা অনীহা দেখছি আমরা, সেরকম ক্ষেত্রে যিনি অ্যাকিউজড এবং এখন সাজাপ্রাপ্ত, তিনি নিজেই যদি আগ্রহ প্রকাশ করেন, তখন আমার মনে হয় বাংলাদেশ আন্তর্জাতিক আদালতে যেতে পারে এবং সেটা বাংলাদেশের জন্য বা এই ক্ষেত্রে ন্যায় বিচারের জন্য হয়তো বা সহযোগিতা করতে পারে। আপনি ভিন্ন যে প্রসঙ্গটা আমাকে জিজ্ঞেস করেছেন, যে প্রশ্নটা, তার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই যে দ্বিপাক্ষিক চুক্তি আমাদের যদিও আছে, কিন্তু ভারতের সঙ্গে সেই জুলাই আগস্টের পরিবর্তনের পর থেকে বাংলাদেশের সম্পর্কের একটা বৈরিতা বা একটা টানাপোড়েন দেখা যাচ্ছে। সেই রকম ক্ষেত্রে আসলে দ্বিপাক্ষিক সম্পর্ক ওরকম ভাবে কাজ করে না, কেননা দ্বিপাক্ষিক চুক্তিগুলি করা হয় হলো দুদেশের সম্পর্ক সংহত করার জন্য, ভালো করার জন্য। কিন্তু দুদেশের মধ্যে সম্পর্ক যখন বৈরিতা তৈরি হয়, তখন কিন্তু দ্বিপাক্ষিক এই চুক্তি তেমন ভাবে কাজ করে না, অকার্যকর হয়ে যায়। এই ক্ষেত্রেও তাই হয়েছে বা তাই হতে যাচ্ছে। উনি যেতে পারবেন না। ওনার যাওয়ার এখন বাংলাদেশে একটি জায়গা আছে, সেটা হলো সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, এবং সেটির মেয়াদ হলো 30 দিন। উনি সামনে 30 দিনের মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে গিয়ে উনি ওনার সমস্ত কথা বলতে পারবে। পরে তখন দুই রাষ্ট্র যদি একমত হয় তখন যেতে পারে। বাংলাদেশে একটি অপরাধ সংঘটিত হয়েছে, যেখানে আসামিও বাংলাদেশি, সাক্ষীও বাংলাদেশি, বাদীও বাংলাদেশি, ঘটনাস্থলও বাংলাদেশি, এবং বাংলাদেশে সেই অপরাধ বিচার করার আদালত আছে, আইন আছে। সেখানে বাইরের রাষ্ট্রে যাওয়ার কোনো প্রসঙ্গই নাই। আর একটা জিনিস বিচার হয়েছে, এখন আইসিসি গিয়ে ওখানে একই ম্যাটারে আবার কি বিচার করবেন? আর যদি আইসিসি বিচার করে ওনাকে শাস্তি দেন, উনি কি বলবেন যে ন্যায় বিচার হয়েছে? তো পৃথিবীর কোনো অ্যাকিউজ বলবে না বিচারের শেষে যদি তাকে শাস্তি প্রদান করা হয় যে উনি ন্যায় বিচার করা হয়েছে। উনি যদি একমাত্র খালাস পান, তাহলে উনি শুধু বলবেন ন্যায় বিচার হয়েছে। আর আন্তর্জাতিক আইনের প্রয়োগ আমি কেবলই বললাম যে আইসিসির 3জন জাজ পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সামান্য, সেই 3জন জাজের এগেইনস্টে কিন্তু ইউএসএ স্যাংশন দিয়ে দিয়েছে, এবং ইউএসএ তে পুতিন এবং অবস্থায় কেউ তাকে গ্রেফতার করছে না। আন্তর্জাতিক আইনের প্রয়োগগুলো এরকম হাস্যকর। আন্তর্জাতিক আইনের প্রয়োগগুলো, প্রত্যেকটি রাষ্ট্রই হলো সভরেন, কেউ এটাকে মানতে বাধ্য নয়। মানলে আইন আছে, না মানলে আইন নাই। এইরকম একটি কোর্টে একটা মামলা পরিচালনা করলেন, আপনি হিউজ ইনভেস্ট করলেন, অনেক খাটলেন, তারপরে একটি রায় হলো যে রায়ের মিনিমাম কোনো প্রয়োগ নাই। এটা একদম রিডান্ডেন্ট। আপনি বাংলাদেশে যে করেছেন, আমরা অনলাইনে ব্রডকাস্ট করেছি তার সাক্ষীগুলো। আপনি বলেন, বিবিসির মতো একটি সংস্থা শেখ হাসিনার ভয়েস রেকর্ডকে আলাদাভাবে টেস্ট করেছে। তারা টেস্ট করে তারা 4টি রিপোর্ট দিয়েছে যে শেখ হাসিনার ভয়েসে তারা মিল পেয়েছে, নিঃশ্বাসে তারা মিল পেয়েছে, চুপ করে থাকা মিল পেয়েছে, এবং টোনে মিল পেয়েছে। আপনি বাংলাদেশের প্রত্যেকটা রিপোর্টকে আপনি ইগনোর করেন। আপনি ইউএন এর রিপোর্টকে তো বিশ্বাস করবেন, আপনি আল জাজিরার রিপোর্টকে তো বিশ্বাস করবেন, আপনি আইটিজেপি রিপোর্টকে তো বিশ্বাস করবেন, আপনি হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টকে বিশ্বাস করবেন। তো 6টি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন রিপোর্ট দিয়ে বললো যে হ্যাঁ, জুলাই গণঅভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং তার জন্য দায়ী শেখ হাসিনা এবং অন্যান্য। এরপরে আপনি আইসিসিতে আর কি বিচার করবেন? এই কথাই তো আইসিসি বলবে। সেখানে আমি আবারও বলছি যে প্লেস অফ অকারেন্স বাংলাদেশ, অ্যাকিউজ বাংলাদেশ, উইটনেস বাংলাদেশে, অভিযোগকারী বাংলাদেশে, এবং বাংলাদেশে সেই আইনও আছে, আদালতও আছে। তবে যেহেতু সামনে নির্বাচন এবং রাজনৈতিক সরকার এসে, আশা করছি আমরা, এবং আমরা সেটাই চাইবো যে বাংলাদেশের একটা কম্পিটেন্ট কোর্টের আদেশকে এক্সিকিউট করার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করবেন। এটা আমরা আশা করি। এবং আমাদের দুই দেশের মধ্যে তো অনেক ইস্যু আছে, আমরা ইস্যু নিয়ে এগিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করি। যেখানে বৈরিতা বেশি আছে, সেটা হয়তো ভবিষ্যতে ক্রমান্বয়ে আমরা রিজলভ করতে পারবো। হ্যাঁ, সম্মানিত প্রিয় দর্শক, ডক্টর ইউনূস কিন্তু আন্তর্জাতিক প্লেয়ার, আর সেই হিসাব করলে কিন্তু মোদির চাইতেও যোগ্যতায় অনেকটাই বেশি হবেন ডক্টর ইউনূস। আর ডক্টর ইউনূসের সঙ্গে যদি খেলায় নেমে যায় এই নরেন্দ্র মোদী, তবে দর্শক কে জিতবে সেটা তো আপনারা ভালো করেই জানেন। তবে এখানে কথা যেটা, সেটা হলো হাসিনার সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায় আসার পর কিন্তু ভারত একেবারে বিগড়িয়ে গিয়েছিল, এবং এক এক করে রায়ের পর কিন্তু প্রথম, দ্বিতীয় এবং 3টা চিঠি দিয়েছে কিন্তু হাসিনাকে ফেরানোর জন্য ভারতের কাছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। কিন্তু তার কোনো উত্তরই দেননি ভারত এই বিষয়টি নিয়েই। আর এতেই কিন্তু একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে যে ভারত হাসিনাকে ফেরত দিতে চাচ্ছে না। আর তাই কিন্তু ডক্টর ইউনূস যাওয়ার আগে কিন্তু আন্তর্জাতিক মহলে কিন্তু কিছু একটা করে যাওয়ার দরকার ছিল এই হাসিনাকে ফেরত আনার জন্য। আমরা আশা করি অবশ্যই তিনি কিছু একটা করে যাবেন, কারণ আন্তর্জাতিক মহলে ডক্টর ইউনূসের বিশাল একটা সম্মান রয়েছে, তাই তার কথা কেউ ফেলবে না আশা করা যায়। এছাড়া আরো বেশ কয়েকটি গুঞ্জন কিন্তু ইতিমধ্যে উঠেছে যে হাসিনাকে ভারত অন্য কোনো দেশে পাঠিয়ে দিবে, আর সেটা পাঠালেও কিন্তু ডক্টর ইউনূসের দ্বারা কিন্তু অবশ্যই সম্ভব অন্য কোনো বিশ্বের অন্য কোনো যে কোনো দেশে হোক না কেন, সেখান থেকে হাসিনাকে ফেরত এনে রায় কার্যকর করার। হ্যাঁ দর্শক, সেই সক্ষমতা অবশ্যই ডক্টর ইউনূসের রয়েছে, তাই অতি দ্রুতই কিন্তু হাসিনাকে ফেরত আনার ব্যবস্থা করতে হবে ডক্টর ইউনূসকে।
সম্মানিত দর্শক শ্রোতা, এই বিষয়গুলো সম্পর্কে দর্শক আপনার মতামত কি সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন, আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আশা করি। আজ এ পর্যন্ত দর্শক, আশা করি সকলে অনেক ভালো থাকবেন।